আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সেশনে আমরা ট্রান্সলেশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনারা কি আমার ভিডিও অডিও দুইটাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আহ, আপনারা যদি দেখতে পান, লাইভটা যদি ঠিকঠাক থাকে, কেউ একজন একটু কাইন্ডলি যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি যে লাইভটা আসলে ঠিকঠাক হচ্ছে এবং মানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন অ্যাজ ওয়েল অ্যাজ আমার কথাও শুনতে পাচ্ছেন। এটা কেউ একজন যদি একটু কাইন্ডলি কমেন্ট করতেন, এটা ভালো হতো। আচ্ছা, ওকে, আমি ফিডব্যাক পেয়েছি, সবকিছু ঠিকঠাক আছে। তো সবাইকে স্বাগতম। আজকে ট্রান্সলেশন নিয়ে আমরা কথা বলবো। তো ট্রান্সলেশন হচ্ছে আমাদের শুধুমাত্র বিসিএস না, বিসিএস এর বাইরেও অন্যান্য চাকরিতে আসে এরকম একটা টপিক। এবং ট্রান্সলেশন নিয়ে আসলে আমাদের ভীতি প্রচুর। এই ভীতি থাকার একটা প্রধান কারণ হচ্ছে ট্রান্সলেশনটা করতে বলা হয় এমন একটা ভাষা থেকে যে ভাষাটা আসলে আমাদের নেটিভ ভাষা না। আমরা ছোটবেলা থেকে আসলে ওই ভাষার মধ্যে বড় হই না। যারা ওই ভাষার মধ্যে বড় হয় তাদের জন্য ভাষাটা সহজ হয়। যেমন আপনি যখন আপনার ঘরের জানালার দিকে তাকাবেন, ওইটা যে জানালা, এটা না আপনার আলাদা করে চিন্তা করা লাগছে না। আপনি তাকালেই বুঝতে পারছেন যে ওইটা জানালা। কেন? কারণ আপনি ওইটাকে জানালা হিসাবেই চিনেন। কিন্তু এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে ওই জিনিসটার ইংলিশ আসলে কি, তখন আপনি চিন্তা করবেন। আপনার ব্রেইন ওইটা ঘাঁটবে যে এইটা আমার কাছে এটা আসলে কি, এটা হচ্ছে জানালা, তাহলে এটার ইংলিশ কি, এটা ইংলিশ হচ্ছে উইন্ডো। এই যে ব্রেইন এতটুকু দৌড়াদৌড়ি করলো, এইখানেই আমাদের সমস্যাটা হয়। আপনি একটা বাচ্চাকে এখন শেখানো শুরু করেন যে এটা হচ্ছে উইন্ডো। সে আগে কখনো জানালা চিনতো না, সে এখন উইন্ডো দিয়েই চিনছে। সো যখন সে এটা চিনতে পারবে তখন কিন্তু তার কাছে আর ওই মাথার ভেতর ওই দৌড়াদৌড়িটা হবে না যে এটা আসলে কি এবং আমি ওইটার ইংলিশ কি হচ্ছে, এরকম তার কোনো চিন্তা করা লাগবে না। তো এখানে আমাদের আসলে সমস্যাটা হয়, কারণ আমরা নেটিভ ইংলিশ স্পিকার নই, নেটিভ ইংলিশ ভাষা আমরা শিখিনি। তো সেইখান থেকে আমাদের ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের শেখা লাগে। সেক্ষেত্রে আমি নিজেও কিন্তু ইংরেজিতে যথেষ্ট দুর্বল। কিন্তু আমি যেটা এখানে ফোকাস করছি সেটা হচ্ছে আপনি কিভাবে পরীক্ষাতে ভালো করতে পারবেন। ভাষাগতভাবে দক্ষ হওয়া এবং সেটা পরীক্ষাতে ভালো করা, দুইটার মধ্যে কিছুটা হলেও তফাৎ কিন্তু বিদ্যমান। তো এই জিনিসটাতে আমি এখানে ফোকাস করছি। তো সবাইকে স্বাগতম। আমি সাকিব হোসেন এবং আমি বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছি। তাছাড়া আমি 46তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং আহ, আমার আগামী 12 তারিখ থেকে 50তম বিসিএস এর লিখিত, কিন্তু আমি এটা অ্যাটেন্ড করব না ইনশাআল্লাহ। তাছাড়াও আমার 47তম বিসিএস এর মৌখিক পরীক্ষা আছে সামনে, অতি সম্প্রতি লিখিত পরীক্ষার ফলাফল দিল। এটাতেও আমার অংশগ্রহণ করার ইচ্ছা নাই আসলে, কারণ আমার প্রথম চয়েসটাই 46তম বিসিএস এ ছিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আলহামদুলিল্লাহ আমি সেটাই পেয়েছি। তাছাড়া 47তম বিসিএস এ আসলে আমার একটাই চয়েস দেয়া ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন। এখন সেই ক্ষেত্রে চয়েস পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু আমার আসলে ওইদিকে যাওয়ার ইচ্ছা নাই। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস একটু আমরা প্রথমে ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে আমি ইনশাআল্লাহ সামনে একটা ম্যাথ প্রোগ্রাম আনতে চেষ্টা করছি, যেটা হচ্ছে আপনাদের প্রিলিমিনারি রিটেন, শুধুমাত্র বিসিএস নয়, আপনাদের অন্যান্য যে চাকরিগুলো আছে নিবন্ধন বা প্রাইমারি সবগুলার ম্যাথটা কাভার করবে। আপনারা ম্যাথটা অ্যাভেইল করতে পারবেন সেভাবে। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি নটরডেম কলেজে পড়েছি, তারপর আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা কুয়েট বলে পরিচিত, আমি সেখান থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছি। তাছাড়া আমি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক টিমে ছিলাম। সবকিছু মিলে আমার গণিতের ধারণাটা মোটামুটি ক্লিয়ার বলা যায়, অন্তত এই লেভেলের জন্য। তো সেটার উপর বেস করে আমি চিন্তা করলাম যে আমার দ্বারা যদি আরো কিছু মানুষ এখানে গণিতে উপকৃত হয়, তাদের যদি গণিত ভীতিটা কাটে,
সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেটা চেষ্টা করব একদম জিরো লেভেল থেকে জবের যে ম্যাথগুলো আসে সেগুলো সলভের মতো করে আপনাদেরকে হচ্ছে সেখানে ট্রেন করা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যারা নন সায়েন্সের অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্সেরও যারা আছেন, যারা হচ্ছে মেডিকেলের দিকে গিয়েছেন, বোটানি বা এই সাবজেক্টগুলো, তারা সাধারণত ম্যাথ থেকে ডিটাচড হয়ে যান। তো তাদের ক্ষেত্রেও এটা ইনশাল্লাহ সাহায্য করবে। আর আমি ম্যাথে আসলে শর্টকাট ওইভাবে পছন্দ করি না। ম্যাথটা আসলে কিভাবে হচ্ছে ওই মেকানিজমটা চিন্তা করে কাজ করি। তো আমি সেটাই ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার মতো চেষ্টা করব। ওইটা কিভাবে আপনারা গড়ে তুলবেন, ওই ইনটিউশনটা কিভাবে গড়ে তুলবেন, এটা আমি ইনশাল্লাহ ওখানে শেখাতে চেষ্টা করব। আহ আর একটা হচ্ছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমি এই আজকের মতো একটা ভাইবার উপর মাস্টার ক্লাস নিব। এটা হচ্ছে বিসিএস এর ভাইবা, যেহেতু সামনে 47তম বিসিএস এর ভাইবা রয়েছে, সেজন্য মূলত আমি এটা ফোকাস করছি। একটা ক্লাসে মোটামুটি আমি ভাইবায় যা যা আপনাদের করণীয় করণীয় নয়, কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, ভাইবা শুধুমাত্র পড়া নয়, করাও এখানে অনেক অনেক বড় একটা ফ্যাক্টর। কি করবেন, কিভাবে করবেন, কি করবেন না, কিভাবে করবেন না, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। কিভাবে আপনার ভাইবাতে সুন্দর ইমপ্রেশন ধরে রাখবেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আপনারা কিভাবে আসলে বিল্ড আপ করবেন, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ইংলিশ স্পিকিং। ভাইবার জন্য ইংলিশ স্পিকিংটা খুব জরুরি। আমার নিজের কিন্তু ইংলিশ খুব ভালো এরকম না, আমি মিডিয়াকার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি বিলো অ্যাভারেজ ছিলাম। তো ওইখান থেকে চেষ্টা করে মিডিয়াকার হওয়ার একটা চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমার মতো যারা মিডিয়াকার আছেন, যারা আমার মতো লেইম্যান টাইপের মানুষ আছেন, তাদের জন্য আমি হচ্ছে মূলত ফোকাস করছি। যারা অলরেডি এক্সট্রা অর্ডিনারি, আসলে তাদেরকে দেওয়ার আমার কোনো কিছু নাই, বরং তাদের কাছ থেকে আমি শিখবো। তো এইখানে আজকের ক্লাসের প্রথমে আমি হচ্ছে একটা জিনিস বলি। আচ্ছা, সাউন্ড কি বেশি কম হচ্ছে? এটা একটু কাইন্ডলি বলেন তো। একজন বলছেন সাউন্ডটা কম, তো সাউন্ড কি বেশি কম হচ্ছে? আর আচ্ছা, এখন আমি যেটা হচ্ছে করছি যে আই হ্যাভ মাই ওয়েজ, আমি কাজগুলো আমার মতো করে করেছি। আমি আমার এন্ড থেকে আমি একজন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ছাত্র হিসাবে ভালো করার জন্য যা করা যায় আমি সেটা চেষ্টা করেছি। তো সেইখানে আমার যে ওয়েগুলা আমি নিয়েছি, যে স্টেপগুলো আমি নিয়েছি, সেগুলোতে আলটিমেটলি আমি আমার গোল অ্যাচিভ করতে পেরেছি। সেজন্য আমার টার্গেট হচ্ছে আমার মতো যারা আছেন তাদেরকে এইভাবে, মানে এক্সট্রা অর্ডিনারি না, তাদেরকে এই পথে সফলতার মুখ দেখানো। একই কাজ করার একাধিক রাস্তা থাকতে পারে। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনি প্লেনে যেতে পারছেন, আপনি ট্রেনে যেতে পারছেন, আপনি বাসে যেতে পারছেন। এখন আপনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কিভাবে গিয়েছিলেন? উনি উত্তর দিলেন যে আমি ট্রেনে গিয়েছিলাম। আরেকজনকে জিজ্ঞেস করলেন, উনি হয়তো বাসে গিয়েছেন। এখন আপনার কিন্তু কনফিউজড হওয়া যাবে না যে তাহলে কি ট্রেনওয়ালা মিথ্যা বললো নাকি বাসওয়ালা মিথ্যা বললো। ভাই দুইটাই কারেক্ট। তো এই ক্ষেত্রে আপনাদেরকে লিবারেল হতে হবে। আমি একটা রাস্তা এখানে আপনাদেরকে বলে দিব, আরেকজন হয়তো আরেকটা রাস্তা দিয়ে হেঁটে এই তার এই বিসিএস জার্নিতে সে সফলতা পেয়েছে। তার মানে কিন্তু এই না যে আমি তারটা ভুল বলছি, বা উনি আরেকটা বলছেন তার মানে কিন্তু এইটা না যে আমারটা ভুল। আপনারা এই তর্কগুলাতে যাবেন না। যেমন ভাব সম্প্রসারণ, এটা হচ্ছে অনেকে ৩ প্যারায় লেখেন, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ৩ প্যারা পছন্দ হয় না। মানে মাঝের প্যারাটা অনেক বড় হয়ে যায়, খুবই মান্ডেন লাগে। এই কারণে আমি ৫-৬টা প্যারায় ভাগ করি। এখন আমার পরিচিত মানুষ আছেন যারা ৩ প্যারা লেখে ক্যাডার হয়েছেন, আবার আমি ৫ বা ৬ প্যারা লিখেছি, এবং আমি যাদের থেকে সাজেশন নিয়েছি তারাও ৫ বা ৬ প্যারা লিখে ক্যাডার হয়েছে। তো ২ টাই কারেক্ট। পিএসসি কিন্তু ২ টাই অ্যাপ্রুভ করেছে। এটা কিন্তু বুঝতে হবে। সো আপনি একটাকে দিয়ে আরেকটা নাকচ করতে চেষ্টা করবেন না। পিএসসি তার যে চোখ দিয়ে পিএসসি আমাদেরকে দেখে, সেই চোখটা কিন্তু সে ন্যারো ডাউন করছে না। সে কিন্তু আমাদের জন্য এখানে জায়গা রাখছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকেও রাখতে হবে যে আ একই কাজ বিভিন্নভাবে করা যায়। সো আইদার ওয়ে ইজ কারেক্ট। আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে আ আমি জিনিসগুলো এমনভাবে সাজাতে চেষ্টা করি বা বোঝাতে চেষ্টা করি যেটা এক্সামিনারের দেখে মনে হবে আমি জিনিসটা পারি। আমি অ্যাকচুয়ালি জিনিসটা পারি কি না পারি সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এক্সামিনার সেটা দেখে কি মনে করছেন। তিনি কি মনে করছেন যে আমি পারি? তো আমি চেষ্টা করি এক্সামিনারকে দেখাতে। আমি কি পারি না পারি সেটা আমার কাছে রয়েছে। কিন্তু আমি এক্সামিনারকে দেখাবো। কিন্তু কিছু মানুষ থাকেন যারা অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা পারে। তাদের ওই আলাদা করে না দেখানোর দরকার হয় না এক্সামিনারকে যে দেখেন আমি পারি। তারা বাই ডিফল্ট ওটা পারে। তারা এক্সট্রা অর্ডিনারি। এরকম মানুষ বিসিএস এ আপনি ৫০, ১০০ জন, ১৫০ জন পাবেনই। সো তাদেরকে নিয়ে কখনো মাথা ঘামাবেন না যে ভাই তো অনেক এক্সট্রা অর্ডিনারি, বা ভাই তো বলেছেন এটা এরকম, তাহলে তো মনে হয় এটা অনেক কঠিন। না, অনেকের বিল্ট ইন কোয়ালিটি থাকে। অনেকে ছোটবেলা থেকে তারা ইংলিশ পড়ে অভ্যস্ত। আমি তো কখনো ভাই তার লেভেলে হুট করে যেতে পারবো না। স্বল্প সময়ে আমি তো সেটা অ্যাচিভ করতে পারবো না।
সো তারটা দেখে না আমার হতাশ হওয়ার আসলে কোনো কিছু নেই, আপনারা এই হতাশটা হবেন না। অনেকে আছেন ইংলিশ মিডিয়ামে পড়েছেন বা ইংলিশ ভার্সনে পড়েছেন, তাদের ইংলিশ আমাদের চাইতে অনেক অনেক ভালো, কারণ তারা দিনের পর দিন ওটাই পড়েছেন, ওটাই প্র্যাকটিস করেছেন। সো তারা দেখা যাচ্ছে তাদের অনুবাদের তুলনায় হয়তো আমার অনুবাদটা একদম হাস্যকর হতে পারে, কিন্তু আমারটাও তো কাজ করেছে। তার মানে কি আসলে তাদের মতো অত বেশি ক্যাপেবল মানুষ অত অনেক যে আছে জিনিসটা সেরকম না। আর আরেকটা বিষয় হচ্ছে আ একজন ইংলিশে ভালো মানেই সে ম্যাথে ভালো হবে নট নেসেসারি। একজন ম্যাথে ভালো মানেই সে যে বাংলায় ভালো হবে এমনও না। হয়তো আপনি গণিতে ভালো, whereas আপনি যাকে দেখে হতাশ হচ্ছেন সে ইংলিশে ভালো। ভাই আপনি হয়তো তার চাইতে গণিতে ভালো করছেন। তাহলে তো মানে এখানে হতাশার আসলে কোনো জায়গা নাই। একেকজনের একেকটা স্ট্রং জোন থাকে। একেকটা ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ থাকে। আচ্ছা, এবার আমরা আমাদের ক্লাসের সাবজেক্টে আসি। আমরা অনেকক্ষণ গল্প করলাম। প্রায় ১০-১২ মিনিট আমার গল্প করা হয়ে গিয়েছে। প্রথমত আসি ভ্যারাইটি নিয়ে। ট্রান্সলেশনের ২ টা ভ্যারাইটি আছে জব এক্সামের ক্ষেত্রে। বিসিএস বা নন বিসিএস সব মিলিয়ে। একটা হচ্ছে এক লাইনের ট্রান্সলেশন কিছু আসে। এক লাইনের যে ট্রান্সলেশন গুলা আসে সেইগুলার ক্ষেত্রে আমি বলব মাস্টার একটা বই আছে। এই বইটা আপনারা ইউজ করতে পারেন। এই বই থেকে মোটামুটি এটা কাভার হয়। এবং এই ক্ষেত্রে উনারা যে এক লাইনের ট্রান্সলেশনটা আমাদের ইংলিশ ক্যাপাবিলিটি যাচাই করার জন্য দেন, সবসময় এরকম হয় না। এটা কিন্তু মাঝে মধ্যে এরকমও হয় যে ওইটা হচ্ছে তার পার্টিকুলার কোনো কিছু, কোনো ফ্রেজ, ইডিয়ম বা এরকম কোনো এক্সপ্রেশন আমার কাছে জানতে চাচ্ছেন। যেমন ডিএনসিসি বা এরকম কোথাও একটা পরীক্ষায় একটা অনুবাদ এসেছিল যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটার ইংলিশ কি হবে? এবং আপনি এখানে বলতে পারেন যে দ্য অথরিটি স্কল্ডেড হিম। এটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। হয়তো তারা এটা কারেক্ট ধরবেও, অনেক ক্ষেত্রে ধরে, অনেক ক্ষেত্রে এক্সামিনারদের আসলে একটা রেডিমেড স্ক্রিপ্ট থাকে, সেই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে তারা নাও ধরতে পারে। এটা আসলে এক্সামিনারের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই ক্ষেত্রে তারা সাধারণত আপনার কাছ থেকে যে ইংলিশটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে অনেকবার অনেক চাকরি পরীক্ষায় আসা একটা বাক্য, সেটা হচ্ছে দ্য অথরিটি অথরিটি টুক হিম টু টাস্ক। এই এই বাক্যটা হুবহু অনেক জায়গায় এটা এসেছে এবং তারা এই টাইপের একটা যেটা হচ্ছে সাধারণভাবে আপনি ইংলিশ করলে আসতো না, এরকম কোনো কিছুই তারা আসলে আপনার কাছ থেকে আশা করে এইসব ক্ষেত্রে। তো এই ওয়ান লাইনার গুলা এগুলাতে আমি বলবো নিজের কারিশমা খাটানোর চাইতে আপনি যদি প্রিভিয়াস ইয়ার বা অন্যান্য বিভিন্ন জায়গায় চলে এসেছে এই টাইপের কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করেন, এখানে ভালো হয়। এবং সেটার জন্য মাস্টারে, এই মাস্টার বইয়ে হচ্ছে ট্রান্সলেশনের একটা চ্যাপ্টার আছে, একটা বা দুইটা প্রবাবলি, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই, একটা বা দুইটা চ্যাপ্টার আছে। এখানে যতগুলা এমসিকিউ আছে আপনাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা এমসিকিউ খুব ভালো করে পড়া। ইনশাআল্লাহ এখান থেকে ওয়ান লাইনার বেশিরভাগ সময় আপনি কমন পেয়ে যাবেন আশা করি। আর আরেকটা যেটা প্যাসেজ ট্রান্সলেশন, এটা হচ্ছে বিসিএস এ আসে, আরো অনেক জায়গায় কিন্তু প্যাসেজ ট্রান্সলেশন আসে, তবে সবচেয়ে কঠিন সাধারণত দেয়া হয় বিসিএস এ। কঠিন, বড় এই দুই টাইপের জিনিসপত্রই এখানে দেয়া হয়। তো আমরা মূলত আজকে ওইটা নিয়ে কথা বলবো। ওয়ান লাইনারটার জন্য আমি বারবার বলছি এটা আপনারা মাস্টার থেকে দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে, এবং এটা কয়েকবার রিডিং দিতে হবে যেন ওই অ্যাকচুয়াল বাক্যটা আপনাদের ওখানে মনে থাকে, এটা মাথায় গেঁথে যায়। প্রথমত কথা হচ্ছে কিভাবে প্যাসেজ পড়তে হয় এই জিনিসটা আসলে শেখা লাগবে। আপনারা অনেকেই বলেন যে ভাই আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং দুর্বল, তাছাড়া হচ্ছে আমি ইংলিশ প্যাসেজ ভালো করে পড়ে বুঝতে পারি না। দেখেন ভাই এইখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত হচ্ছে এইটা আমি সবসময় বলি, মনের বাঘকে ভয় পাওয়া যাবে না। বনের বাঘ আমাদেরকে খায় না, মনের বাঘ আমাদেরকে খায়। আপনাকে বুঝতে হবে যে আপনি ইংলিশ নেটিভ যেহেতু না, নেটিভ ইংলিশ ম্যান আপনি না, সুতরাং আপনার ইংলিশ রিডিং বা রাইটিং বা স্পিকিং ক্যাপাবিলিটি তাদের মতো হবে না মোস্ট অফ দ্য কেসেস। এটা আপনাকে মেনে নিতে হবে। এটা যখন আপনি মেনে নিবেন, এবার আপনার কাজ হচ্ছে আপনার লেভেল বেসটা দেয়া। সেটা গেইন করার জন্য একটা কথা বলা হয় যে গাইতে গাইতে গায়েন। তো এই কথাটা আসলে আমার মনে হয় না খুব বেশি ঠিক। কারণ গাইতে গাইতে আসলে আপনি কিভাবে গায়েন হবেন? আপনি আপনার মতো করে গান গাচ্ছেন, সেটা সুর তাল লয় ঠিক হচ্ছে কিনা নোবডি নোজ, আপনি কোনো রিভিউ নিচ্ছেন না। তো তার চাইতে বরং শুনতে শুনতে গায়েন হওয়ার সম্ভাবনা বেশি। এরকম
লেখক হতে গেলে লিখতে লিখতেই লেখক কেউ হতে পারে না, পড়তে পড়তে লেখক হয়। এই কথাটা হোসেন ভাইও বলেছিলেন যে পড়তে পড়তে এখানে লেখক হয়। আপনাকে পড়তে হবে প্রচুর, যখন পড়বেন তখন আপনার রিডিং, আপনার রাইটিং দুইটা ক্যাপাবিলিটি গ্রো করবে। আপনি জাস্ট নিজের মতো করে লিখছেন, আপনি কোনো ফিডব্যাক নিচ্ছেন না, ইট উইল নট ওয়ার্ক। তো এইখানে আপনার কাজ হচ্ছে পেপার থেকে কলাম পড়া। এখন পেপার থেকে কলাম কিভাবে পড়বেন? পেপার থেকে কলাম পড়ার জন্য আপনি পেপারের যে কোনো একটা কলাম যেটা আপনার ভালো লাগে, প্রথম দিকে আপনার ভালো লাগাকেই এখানে প্রিফারেন্স দিতে হবে, সেরকম একটা কলাম আপনি চুজ করলেন। এরকম একটা কলাম আছে। এখন ভাই পেপারের কলামগুলা মোটামুটি 1 হাত 1.5 হাত লম্বা হয়। এই কলাম পড়তে গেলে দাঁত ভাঙার অবস্থা হয়ে যায় আমাদের, নতুনদের ক্ষেত্রে, বিশেষত যারা আমার মতো আছেন তাদের ক্ষেত্রে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওই কলামটা প্রথম থেকে রিডিং দেওয়া শুরু করা। কোনো ওয়ার্ড আপনি পারছেন না, সাথে সাথে আপনি লাফ দিয়ে ডিকশনারিতে চলে যাবেন না। আপনি ওই সেন্টেন্সটা পুরাটা পড়বেন, পড়ে আপনি ওইটার ভাবার্থটা বোঝার চেষ্টা করবেন যে এই সেন্টেন্সে আসলে কি বোঝানো হচ্ছে। যেমন আমরা যদি বলি দাঁড়ান, আমরা কোয়েশ্চেন একটা বের করি। এইখানে দেখেন, এটা 46 BCS এর ইংলিশ কোয়েশ্চেন। এইখানে ফার্স্ট থেকে যদি আমরা দেখা শুরু করি, আমি এই কোয়েশ্চেনটা আমি 46 BCS এর যেদিন ইংলিশ কোয়েশ্চেন পরীক্ষা দিয়েছি তারপর আমি আজকেই খুললাম। সো এমন না এটার উপর আমি অনেক অ্যানালিসিস করে বসেছি, আমি এটাই এখন আমি সেকেন্ড টাইম এটা খুলছি। দেখেন এখানে অনেক লাইন আছে যেগুলার অর্থ, যেগুলার মধ্যে এমন অনেক শব্দ ব্যবহার হয়েছে সেটার অর্থ আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। তো সেই ক্ষেত্রে কি, এই যে আপনার ধরেন এইখানে ডিপ্লিটেড মানেটা মোটামুটি আমরা জানি, বাট ধরি আপনি ডিপ্লিটেড মানেটা জানেন না, আপনি এটা জানেন না। ফর ইনস্ট্যান্স, উইথ এ ডিপ্লিটেড entrepreneurial class who is there to develop goods and services, create jobs and drive economic growth. এখন এই সেন্টেন্সটা পড়ে আসলে আমি এখানে ডিপ্লিটেড অর্থ জানি না, এটা পড়ে আমার কি মনে হচ্ছে এখানে আসলে কি মিন করতে পারে? আপনি যদি এখান থেকে পড়তে পড়তে আসেন কন্টেক্সচুয়ালি, এখানে যেটা বোঝা যায় যে এই এন্টারপ্রেনার যারা আছে তারা বাইরে চলে যাচ্ছে ব্রেইন ট্রেন হয়ে, অর্থাৎ তাদের সংখ্যাটা কি কমে আসতেছে। সো উইথ এ ডিপ্লিটেড এন্টারপ্রেনারাল ক্লাস, তার মানে কমে আসা। আমার হচ্ছে এন্টারপ্রেনার মানে জানি কি, উদ্যোক্তাদের একটা শ্রেণী, যেহেতু আমার এটা কমে আসছে, তারা যদি কমে আসে তাহলে আমাদের এই পণ্য, সেবা, পরিষেবা এগুলো কিভাবে আমরা নতুন করে তৈরি করব, আমাদের ইকোনমিক গ্রোথ কিভাবে হবে। তো আমি কিন্তু এই ওয়ার্ডটা না জেনেও আমি এখানে অর্থ করতে পারছি। এইভাবে আপনার আসলে সেন্টেন্সটা বোঝা লাগবে, আপনার মিনিংটা বোঝা লাগবে, আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানা লাগবে না ভাই, এটা মনে রাখবেন। এই লাইনটা ধরেন, this in turn becomes a vicious circle. Home countries need talent to create opportunity, but without opportunity, talent gravitates to the bigger cities and better jobs elsewhere in the world. A gravitate মানে কি? Gravitate মানে আমি জানি না, কিন্তু এখানে পড়লে কি মনে হচ্ছে? এইটা যেটা হচ্ছে যে একটা ভিশিয়াস একটা সার্কেল তৈরি করতেছে, যেই সার্কেলে কি হচ্ছে, হোম কান্ট্রি গুলা তাদের হচ্ছে এখানে মেধাবী মানুষ দরকার অপরচুনিটি তৈরি করার জন্য, কিন্তু অপরচুনিটি যেহেতু নাই, ট্যালেন্ট গুলা গ্র্যাভিটেটস টু দ্য বিগার সিটিজ, ট্যালেন্ট গুলা বড় শহরে চলে যাচ্ছে। দেখেন গ্র্যাভিটেট মানে আমি জানি না, কিন্তু আমি এখানে অর্থটা গেস করতে পারছি। এটাই আপনার কাজ ভাই, এটাই আপনার কাজ। আপনার কাজ হচ্ছে প্যাসেজ পড়া শেখার প্রথম ধাপ হচ্ছে আপনি সব অর্থ আপনি জানার চেষ্টা করবেন না, বোঝার চেষ্টা করবেন না, আপনার কাজ ওই পুরা লাইনের অর্থটা গেস করা। এবং এটা আপনার গেস যে ঠিক হচ্ছে এটা আপনি কিভাবে যাচাই করতে পারেন ভাই? এখন দুনিয়াতে চ্যাট জিপিটি আছে। সো এটা আসলে যাচাই করা খুব আহামরি কোনো কিছু না, চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন লাগে না সব কাজ করতে। এখানে এরকম অনেক ওয়ার্ড আছে, বিশেষ করে 47-এ হয়েছিল, আমি অনেক ওয়ার্ড চিনি না, আমি এদেরকে জীবনে দেখিই নাই, বাট পুরা সেন্টেন্সটা পড়লে সেটার মিনিংটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আপনাদের প্যাসেজ পড়াটা শিখতে হবে। এখন এটা কিভাবে শিখবেন? ওই যে বললাম, আপনাদের হচ্ছে কলাম পড়া শিখতে হবে, যত বেশি কলাম পড়বেন সেটা হবে। এখন ভাই এই ক্ষেত্রে অনেকে অনেক বই সাজেস্ট করে, আমি বলবো কোনো বই কেনার কোনো প্রয়োজন নাই, টাকা খরচার কোনো প্রয়োজন নাই, আপনি অনলাইন থেকে পেপার পড়তে পারবেন। এই যে পেপারগুলো আপনি পড়ছেন, আপনি 2টা 3টা কলাম
পড়লে তখন দেখবেন তার ভিতর কিছু ওয়ার্ড সেখানে হচ্ছে রিপিট হচ্ছে, এই কলামে আপনি পড়েছেন ওই কলামে আবার এসেছে। তার মানে এই ওয়ার্ডগুলা অ্যাকচুয়ালি ওরা যারা ইংলিশ অ্যাকচুয়ালি লেখে আমাদের মতো না, তারা এই ওয়ার্ডগুলা বেশি ইউজ করে। সো আপনার কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলাকে এখন গ্র্যাব করা। আপনি একটা ডায়েরি নিবেন, সেই ডায়েরিতে আপনি এই টাইপের ওয়ার্ডগুলোর নোট রাখবেন। সেইটার আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ডের মিনিং কখনোই বাংলা ডিকশনারি থেকে দেখবেন না। ওয়ার্ডটা গুগলে সার্চ করবেন, করলে দেখবেন 1-2 করে 2-3টা অর্থ আসতে পারে। আপনি ওই অর্থটা প্রথমে একবার দেখবেন, এরপর হচ্ছে ওইখানে ওই ওয়ার্ডটা কোনো একটা সেন্টেন্সে ইউজ করা থাকে, ওই সেন্টেন্সটা আপনারা খেয়াল করে দেখবেন ওই ওয়ার্ডটা সেন্টেন্সে আসলে কিভাবে ইউজ হচ্ছে। জাস্ট ওয়ার্ড জানলে কিন্তু আপনি ওটার ইউজ করতে পারবেন না ভাই। এটা আমি বলছি, আপনারা জাস্ট ওয়ার্ড মুখস্থ করবেন না, ওই ওয়ার্ড কোনো কাজে লাগাতে পারবেন না, কারণ ওইটা কিভাবে সেন্টেন্সে ইউজ করা হয়, কোলোকেশনটা কিভাবে হয়, এটা বোঝার জন্য ওই সেন্টেন্সে ইউজটা আপনার দেখা লাগবে। এই ক্ষেত্রে যেমন আমার হচ্ছে একটা দেখাই, এটা হচ্ছে আমার ডায়েরি ছিল, সেখানে হচ্ছে আমি আমার পছন্দ হয়েছে এই টাইপের ওয়ার্ড, এই টাইপের হচ্ছে ফ্রেজ বা কোনো ছোট সেন্টেন্সের স্ট্রাকচারটা মনে রাখার জন্য আমি এখানে লিখে রাখতাম, এবং ফার্দার আমি হচ্ছে ওইটা 2-1 বার দেখতাম যাতে আমার জিনিসটা মনে থাকে। যেমন ডেইলি স্টারে একটা কলাম ছেপেছিল ল্যাঙ্গুইশিং ইন বিসিএস লুপ। এই কলামটা আমি বাসে যেতে যেতে কোথাও বাসে যাচ্ছিলাম, আমি তখন পড়ছিলাম, প্রবাবলি এটা হচ্ছে আমার 46 এর প্রিলির পর চেপেছিল। আমি ওই দিন কুর্মিটোলা হাসপাতালে যাচ্ছিলাম কোনো একটা কাজে, এবং তখন আমি এটা বাসে বসে পড়ছিলাম, আমার এখনো মনে আছে। তো এটা দেখেন, এটা আমি লিখে রেখেছি, ল্যাঙ্গুইশিং ইন বিসিএস লুপ। এবং এই ল্যাঙ্গুইশিং ওয়ার্ডটা আমি পরবর্তীতে সামারি টাইটেল সহ অনেক জায়গায় কিন্তু আমি ইউজ করেছি। এবং ল্যাঙ্গুইশিংটা কি আমি লিখে রেখেছি, ফেইলিং টু মেক প্রোগ্রেস অর বি সাকসেসফুল। তারপর ধরেন ওপাইন। ওপাইন মানে কি, কোনো একটা ওপিনিয়ন নেয়া, সেটা ভার্বটা হচ্ছে ওপাইন। দ্য ম্যান ইজ গুড, হি ওপাইন্ড, সে মতামত দিল ওই মানুষটা ভালো। এই ওপাইন শব্দটা আমার ভালো লেগেছিল, আমি লিখে রেখেছি। তারপর লিঙ্গারিং, এপিটোমাইজ, এরকম। আবার আমার হচ্ছে কিছু এরকম আমি রেখেছিলাম আমার, দাঁড়ান, এই যে যেমন এই ফ্রেজটা আমার ভালো লেগেছিল, স্টাবার্নলি হাই ইনফ্লেশন। স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে, কিন্তু এটা যখন আপনি হাই ইনফ্লেশনের সাথে ব্যবহার করছেন তখন এটার মানে হচ্ছে এমন একটা উচ্চ মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি হচ্ছে যেটা একগুঁয়ের মতো, অর্থাৎ তাকে কমানো যাচ্ছে না, আপনি চেষ্টা করেও কমাতে পারছেন না। সেটাকে আমি এটা ডেইলি স্টার থেকে কালেক্ট করতাম, এটা আমি লিখে রেখেছিলাম স্টাবার্নলি হাই ইনফ্লেশন। তারপর ধরেন আরেকটা ফ্রেজ, যে জাঙ্ক অ্যান্ড সাবস্ট্যান্ডার্ড প্রোডাক্টস, অর্থাৎ আমরা যেগুলাকে বলি যে সোজা বাংলায় কোমা প্রোডাক্ট, এরকম। হোভারিং ওভার 9%, অর্থাৎ 9%-এর উপরই সবসময় আছে। এই ফ্রেজগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম যাতে এগুলো আমি পরবর্তীতে ইউজ করতে পারি। হি ইকোড সিমিলার কনসার্নস, অর্থাৎ আরো একজন কোনো কিছু বলেছে সেটাকে সে ফার্দার ওই একই কথাই বলছে। ইকো মানে কি, প্রতিধ্বনি করা, আরেকজনের কথাকে সে নালিফাই করছে না, সে সেটাকে অ্যাফার্ম করছে, এরকম বোঝাচ্ছে। এরকম আমি হচ্ছে এই যে বিভিন্ন ওয়ার্ডও আমি লিখে রাখতাম, ক্লিমেন্সি, তারপর হচ্ছে এই যে যেমন মেইহেম, পলিটিক্যাল মেইহেম মানে হচ্ছে পলিটিক্যাল সেখানে ঝামেলা হচ্ছে, এই টাইপের এই জিনিসগুলো হচ্ছে আমি এরকম লিখে রাখতাম। এখন ভাই আপনারা কাজী নজরুল ইসলামের একটা বই আছে, সরি একটা প্রবন্ধ আছে, যেটা হচ্ছে আমার পথ। আমার পথে উনি বলেছিলেন যে গান্ধীজি যখন বললেন আমি আছি, উনি বেসিক্যালি বুঝালেন যে আমরা সবাই আছি, কিন্তু আমরা বুঝলাম যে গান্ধী আছেন। এটা হচ্ছে ওরকম। আমি যখন এই শীটটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি শিওর আপনাদের অনেকে আমাকে নক দিবেন যে ভাই আপনার এই শীটটা পিডিএফ করে দেন। ভাই এই শীটটা পিডিএফ করে দিলে আপনার কোনোই কাজে লাগবে না, কারণ এইটা আমি আমার মতো করে তৈরি করেছি, আমার নিজের সুবিধার জন্য আমি করেছিলাম। আপনাদেরকে মাস্ট আপনাদের এরকম একটা শীট তৈরি করতে হবে, অর্থাৎ আপনার থাকতে হবে, আমি থাকলে হবে না ভাই। এটা আপনার জানার থেকে, যেমন আমি এই যে ল্যাঙ্গুইশিং ইন বিসিএস লুপ, আমি এটা পড়েছিলাম, আমার এটা কোথায় পড়েছি এটা পর্যন্ত আমার এখনো মনে আছে, কারণ আমি ওটা অ্যাকচুয়ালি পড়েছি। কিন্তু আমি যদি এই শীটটা কারো কাছ থেকে নিতাম, আমি জাস্ট দেখতাম ল্যাঙ্গুইশিং ইন বিসিএস লুপ, আমার কিন্তু এই জিনিসটা এইভাবে মাথায় থাকতো না। তো এই কাজটা হচ্ছে আপনার তৈরি করা, আপনাকে এখানে স্বাবলম্বী হতে হবে। এবং আমি সাকিব হচ্ছে আপনাদেরকে, আমি চেষ্টা করছি আপনারা যাতে এই জিনিসটা স্বাবলম্বী হতে পারেন, আপনাদেরকে সেক্ষেত্রে সাহায্য করা। একজনকে আমি 5টা মাছ ধরে দিলে সে ওই একদিনই খেতে পারবে, কিন্তু একজনকে মাছ ধরা শিখিয়ে দিলে কিন্তু সে কিন্তু প্রত্যেক দিন খেতে পারবে। এটা হচ্ছে ওরকম। তাই আমি চেষ্টা করছি আপনারা যাতে
এই জিনিসটা এখানে এরকম করতে পারেন, সেলফ সাফিসিয়েন্ট হতে পারেন। আচ্ছা, তারপর আমরা আবার এখানে আসি। এই যে ওয়ার্ড না জানলেও অর্থ বুঝতে চেষ্টা করতে হবে, যেটা অলরেডি আমি প্যাসেজ থেকে দেখালাম। তারপর আমরা আসি ওয়ার্ডের চ্যাট জিপিটির সাথে গল্প করা। আপনার ইংলিশ তাহলে ডেভেলপ হবে কিভাবে? আপনি সারাদিনে ধরেন 2-4টা ওয়ার্ড জানলেন। এখন এই 2-4টা ওয়ার্ড দিয়ে আপনি ইউজ করবেন। এটা আপনার এভরিডে লাইফে আপনি কোথায় কোথায় ইউজ করতে পারেন আপনি চিন্তা করবেন। এরপর আপনি আজকে সারাদিন আপনি কি কি করলেন, বা আপনার একটা কোনো কিছু ভালো লাগছে, বা আপনার একটা কোনো কিছু বিরক্ত লাগছে, আপনি এটা নিয়ে চ্যাট জিপিটির সাথে গল্প করবেন। মানুষ কিন্তু চ্যাট জিপিটির সাথে গল্প করে। অনেকে আছে বসে বসে ঘন্টার পর ঘন্টা চ্যাট জিপিটির সাথে গল্প করে, করতে খুব মজা লাগে। আপনি ওই গল্পটা ইংলিশে করবেন। আপনি দিনে অন্তত 5 থেকে 10 মিনিট আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলেন। আজকে আমার এটা হয়েছে, আমি এটা খেয়েছি, আমার অমুকটা খুব বিরক্ত লেগেছে, আমার স্যার আমাকে বকা দিয়েছে, বা আমি এটা নিয়ে হতাশায় আছি, আমার বাসায় এটা নিয়ে বকা দিয়েছে, আমার এটা খুব ভালো লেগেছে, আমি অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, খুব সুন্দর কিছু সিনারিও দেখেছি। এই টাইপের আপনার যা মন চায়, আমি অমুকটা খেয়েছি, তমুকটা করেছি, আমি আজকে দিনে 10 ঘন্টা ঘুমিয়েছি, এনিথিং আপনি চ্যাট জিপিটির সাথে দিনে 10 মিনিট গল্প করেন। এইটা যখন আপনি ইংলিশে গল্প করবেন, এবং ওকে আগেই বলে রাখবেন যে আমি তোমাকে ইংলিশে বলবো, তুমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমাকে বলবে। ও আপনাকে এটা করে দিবে, এবং এখান থেকে আপনার এই নলেজটা গ্রো করবে কিভাবে ইংলিশ ফ্রি হ্যান্ড লিখতে হবে। ভাই আপনার কোনো কিছু লাগবে না, আপনি জাস্ট চ্যাট জিপিটির সাথে গল্প করবেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে, আপনার কিবোর্ডের অটো কারেকশন অফ করবেন। কারণ অটো কারেকশন যখন অন থাকবে, আপনি অনেক বানান আপনি লিখতে গেলে আপনার মাথায় আসছে না, আপনি উপরে ওইটার ও হিন্ট দিবে, আপনি ক্লিক করে দিবেন জাস্ট, না। অটো কারেকশন অফ থাকবে, আপনি পুরা বানান নিজে লিখবেন, তাহলে ওই বানান আপনার মনে থাকবে। আদারওয়াইজ অটো কারেকশন থাকলে পরীক্ষার হলে গেলে এইসব বানানে তখন কনফিউশন তৈরি হয়। এই বানান কি একটা এস ছিল নাকি 2টা এস ছিল, টি ছিল না এস ছিল, এস এইচ ছিল না শুধু এস ছিল, তখন কিন্তু কনফিউশন হবে। তো এটা আপনাদের করতে হবে। এখন এই ক্ষেত্রে অনেকের কলাম পড়তে অনেক সময় লাগতে পারে, 2 ঘন্টা 3 ঘন্টা। ভাই আপনি একটা কলাম 3 দিন পড়েন, কোনো সমস্যা নেই। একটা কলাম আপনি ভাগ করলেন, আজকে একটু অংশ পড়লেন, কালকে একটু অংশ পড়লেন, পরশু পড়লেন, কোনো এই প্রেশার নেওয়ার দরকার নাই। আপনি যখন 3 দিনে এখন একটা কলাম পড়ছেন, আজ থেকে 1 মাস 1.5 মাস 2 মাস পর যখন আপনি দেখবেন আপনার ওই কলামটা আপনি একদিনে পড়তে পারছেন, এবং এরপর একটা সময় হবে আপনি রেগুলার একটা করে কলাম পড়তে পারবেন। আপনার সেই অ্যাবিলিটি তৈরি হবে। তো অ্যাবিলিটিটা তৈরি করা দিয়ে এখানে কথা। আপনারা 2 দিন 3 দিন 1 সপ্তাহ লাগুক একটা কলাম পড়তে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো প্যারা নিবেন না। আপনার কাজ হচ্ছে জাস্ট ওই কলাম পড়াটা শেখা। এটা ইনশাআল্লাহ আপনাদের ইংলিশের জাস্ট এইটুকু করলেই আপনার ফুল ক্যাপাবিলিটি তৈরি হবে আনসার করা, কোনো চিন্তা করা লাগবে না। এরপর আসেন আমাদের ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের প্যাসেজের ক্ষেত্রে। এতক্ষণ আমি যেটা বললাম ওইটা যদি আপনারা আয়ত্তে আনতে পারেন, রিডিং দ্য প্যাসেজ, আপনি যখন প্যাসেজ পড়তে পারবেন আপনার অলরেডি আপনি অর্ধেক এগিয়ে আছেন। এই যে আবারও সব ওয়ার্ড বোঝার দরকার নাই, এটা আমি বারবার বলতেছি ভাই, সব ওয়ার্ড আপনার কমন আসবে না, আপনি সব ওয়ার্ড বুঝতে পারবেন না, অনেক কিছু আপনার স্কিপ করতে হবে, আপনার জাস্ট সেন্সটা বুঝতে হবে। আপনাকে ভাবানুবাদ করতে হবে। ভাবানুবাদ, এই শব্দটার প্রতি আপনি সদয় হন। ভাবের অনুবাদ করছেন ভাই, শব্দের অনুবাদ না, ভাবের অনুবাদ। ওই বাক্যে যা লেখা আছে ওই ভাবটাকে আপনি বাংলায় আনছেন, বা ওই ভাবটাকে আপনি ইংলিশে নিচ্ছেন। সো এই ভাবের অনুবাদ করতে যাবেন, ভুলেও এখানে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা করবেন না, পুরো সেন্টেন্সটা পড়বেন। পড়ার পর ওই সেন্টেন্সে কি বোঝানো হচ্ছে আপনার কাজ ওইটাকে হচ্ছে ট্রান্সলেট করা। আপনি ওইটার মেসেজটাকে কনভে করবেন, শব্দগুলাকে আপনি ট্রান্সলেট করছেন না। এবং এখানে আরেকটা প্র্যাকটিক্যাল কথা, এটা আসলে একটু চুরির মতো, বাট তাও বলি। চিন্তা করেন একজন এক্সামিনার সারাদিনে 1টা 2টা খাতা কাটেন না, উনি অনেক খাতা কাটছেন। তো যেহেতু উনি অনেক খাতা কাটছেন এবং একটা ট্রান্সলেশনের স্বাস্থ্য, একটা প্যাসেজের স্বাস্থ্য মাশাআল্লাহ ভালোই হয়, উনি কিন্তু একটা লাইন পড়লেন প্যাসেজ থেকে, আপনার খাতার একটা লাইন দেখলেন, আবার একটা লাইন পড়লেন, আবার একটা লাইন দেখলেন। উনি এই কাজ সাধারণত করবেন না। এত মানে এভাবে কেউ খাতা আসলে কাটে না। আমি টিচার ছিলাম, আমি জানি। সো আমরা যেটা করি, বা একজন টিচারও যেটা করবেন, একজন পরীক্ষক, বিজ্ঞ পরীক্ষক যেটা করবেন, উনি হচ্ছে পুরো প্যাসেজটা আগে পড়বেন যেটা প্রশ্নে দেয়া আছে। এরপর উনি হচ্ছে একটার পর একটা খাতা দেখবেন। ওনার কিন্তু ভাই ওনারা যথেষ্ট অভিজ্ঞ মানুষ, একবার প্যাসেজটা পড়লে ওনার মাথায় থাকবে ওইটা থিম কি। সো আপনার ট্রান্সলেশন পড়লেই উনি বুঝতে পারবে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন। সো আপনার কাজ হচ্ছে এই জিনিসটা গ্র্যাব করা। আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের আপনার মিনিং করতে হবে, নট নেসেসারি। আপনি এই কাজটা করবেন যে উনি আপনাকে যেটা দিয়েছে, উনি হচ্ছে আপনার
পুরাটা প্যাসেজ উনি এক টানে পড়তে থাকবেন। আপনার প্যাসেজের ওয়ার্ডগুলার মধ্যে, লাইনগুলার মধ্যে কোলোকেশন আছে কিনা, অর্থাৎ একটা লাইন আপনি লিখলেন একটু রসাত্মক ভঙ্গিতে, পরের লাইনে আপনি গম্ভীর হয়ে গেলেন না। আপনার প্রত্যেকটা লাইন একইভাবে ট্রানজিশন হতে হবে, ট্রানজিশনটা স্মুথ হতে হবে, কাটখোট্টা যেন না হয়। আপনি নিজে পড়লেই দেখবেন অনেক সময় কাটখোট্টা লেখা কিন্তু বোঝা যায়। একটা লাইন দেখলেন, সেই লাইনের পর আপনার খুবই বিরক্ত লাগছে, সেই লাইন পড়ে যখন আপনি পরের লাইনে গেলেন দেখলেন আবার ওই লাইনটা খুব স্মুথ হয়েছে। এইরকম কাটখোট্টা হওয়া যাবে না, একটা স্মুথ ট্রানজিশন হইতে হবে। আচ্ছা, আমার পেনটা কোথায়? ওকে, দাঁড়ান। এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে চেষ্টা করবেন বড় যে সেন্টেন্স গুলা আছে সেগুলা ভেঙে ভেঙে লিখতে, যেগুলো কনজাংশন দিয়ে যুক্ত আছে। অনেক বড় সেন্টেন্স একবারে বাংলা করতে যাবেন না, একটা সেন্টেন্সকে আপনি দুইটা তিনটা সেন্টেন্সে ভাগ করেন, তারপর আপনি বাংলা করেন। সহজ হিসাব। আপনাকে আবারও বলছি ভাই, এটা ভাবানুবাদ, ভাবানুবাদ। আপনি ভাবের অনুবাদ করছেন, তো ওই ভাবটা কনভে করতে পারলেই তো হলো, এত প্যারা নেওয়ার তো দরকার নাই। এই যে কোলোকেশন, এটা থাকতেই হবে আপনার লেখার মধ্যে। একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে যখন যাচ্ছেন কোলোকেশনটা থাকতে হবে আপনার, একই স্মুথ ভাবে আপনি সেখানে যাচ্ছেন, ফ্লোটা জানি স্মুথ হয়। কোনো কাটাকাটি করবেন না, ওভার রাইটিং করবেন না। এবং উপরে এরকম অ্যারো দিয়ে অনেকেই লেখে, এরকম লেখছে লেখছে, এখানে আবার অ্যারো দিয়ে কিছু লেখলো, পরে মনে পড়ছে। এরকম কাজ করা যাবে না। কেন করা যাবে না? কারণ এরকম কাজ যখনই আপনি করবেন এক্সামিনার সাথে সাথে বুঝবেন এখানে আপনার কনফিউশন আছে, আপনি এটা অ্যাকচুয়ালি পড়ে বুঝেন নাই, বা লেখার পর আপনার মানে আপনি হয়তো পড়ে একবারে বুঝেন নাই, দুইবারে পড়ে বুঝছেন, কিন্তু লেখার পর কাটাকাটি করার মানে লেখার পর আপনার মাথায় আসছে যে এখানে কোনো চেঞ্জ আসতে পারে। সো এরকম কাটাকাটি করা যাবে না, এতে করে আপনার ইমপ্রেশন নষ্ট হবে। এই ক্ষেত্রে ওভার রাইটিং করবেন না। এবং ধরেন কোনো একটা ওয়ার্ডের আপনি একটা মিনিং লিখে ফেলেছেন, লিখে আপনার কিছু দূর যাওয়ার পর আপনার মনে পড়লো এই ওয়ার্ডের আরো সুন্দর একটা প্রতিশব্দ আপনার এখন জানা আছে এবং মাথায় এসেছে, তো আপনি সুন্দর করে আবার এখন ব্যাক আসলেন, আগের ওয়ার্ডটা কাটলেন, অ্যারো দিয়ে আবার লিখলেন না। যেটা লিখে ফেলেছেন লিখে ফেলেছেন, বাস। ওইটার কোনো চেঞ্জ নাই, কোনো দরকার নাই আপনার হচ্ছে ওইটা গুতাগুতি করার। কারণ আবারও বলছি, কোনো এক্সামিনার উনি এক লাইন ওখান থেকে পড়বেন, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে আপনার ট্রান্সলেশন মিলাবেন, এটা কেউ করবে না। ওনারা একবার ওটা পড়ে ওইটাই ওনার মাথায় থাকবে। ওনারা মানে আমাদের মতো বাচ্চা মানুষ না, ওনারা যথেষ্ট বড় ম্যাচিউরড মানুষ। ওনারা ওইটাই জাস্ট বারবার চেক করবেন যে আপনি থিমের মধ্যে আছেন কিনা। কোনো নাম সংখ্যা এগুলা কিন্তু আবার মিস দেওয়া যাবে না, কারণ এইগুলা একবার যখন উনি পড়বেন, ওই প্যাসেজটা গিভেন প্যাসেজ এটা ওনার মাথায় থাকবে। যে কোনো নাম ধরেন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, এখন আপনার লেখার মধ্যে উনি কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর দেখতেছেন না, তার মানে আপনি আসলে এখানে স্কিপ করেছেন। তো কোনো সংখ্যা ওখানে আছে 1971, আপনার লেখার মধ্যে এরকম কোনো নাম্বার নাই, তার মানে আপনি এখানে ঝামেলা করেছেন। তো এগুলা কিন্তু মিস দেওয়া যাবে না, এগুলা থাকতেই হবে। এগুলো ভুল হলে ফার্দার আপনার তখন ওই অ্যারো দিয়ে হোক যেভাবে হোক এটা রাখতে হবে, কিচ্ছু করার নাই। আর এই যে নো প্লেস ফর লিটারাল ট্রান্সলেশন, এটা লিখেই রেখেছি। আপনার অবশ্যই অবশ্যই ভাবানুবাদ, এটা বারবার বলছি, ভাবের অনুবাদকে ভাবানুবাদ বলে। অক্ষর অক্ষর শব্দ শব্দ আপনার ট্রান্সলেট করা লাগবে না। এরপর আসি বাংলা টু ইংলিশের ক্ষেত্রে। এগেইন এখানে কথা বেশিরভাগই সেম, আপনি মেসেজটাকে কনভে করছেন, শব্দগুলাকে না ভাই। ভাবানুবাদ, ভাবের অনুবাদ। একটা সেন্টেন্স পড়লেন, এরপর আপনি চিন্তা করবেন, জাস্ট অনেকে আছে কি সেন্টেন্সের শুরু থেকে শুরু করে একটা দুইটা ওয়ার্ড পড়লো, খানিকটা বুঝলো, বা একটা ফ্রেজ পড়লো বুঝলো, লিখে ফেললো না। পুরো সেন্টেন্স আগে পড়বেন, তারপর আপনি আসলে বুঝতে পারবেন, আপনি তখন ডিসিশন নিতে পারবেন যে আমি কি পুরো সেন্টেন্সটা একসাথে আমি ট্রান্সলেট করব নাকি ভেঙে ভেঙে করব। তখন আপনি বুঝতে পারবেন। তো পুরোটা আগে পড়বেন, এবং অবভিয়াসলি একটা সেন্টেন্স পড়া হলে সেকেন্ড সেন্টেন্সটাও তার সাথে পড়বেন, কারণ অনেক সময় একটা থেকে আরেকটায় ভাবটা ট্রান্সফার হয়। যখন ভাবটা ট্রান্সফার হচ্ছে, আপনি দেখা গেল ফট করে একটা সেন্টেন্স লিখে ফেললেন, এরপর ওটা লিখতে যে আয় হায়, এটা তো হচ্ছে আমার এটার সাথে বা সামহাও আমার কানেক্ট করে লেখা যেত বা এরকম, তখন আপনার মনে হলো। তো সবসময় দুইটা করে সেন্টেন্স পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনো ভাব কি এখানে কনভে হচ্ছে পরের সেন্টেন্সে, কোনো ফ্লেভার কি আমার ট্রান্সফার হচ্ছে। যদি হয় তখন আপনার ওটা চিন্তা করে লেখা লাগবে, না হলে পরেরটা বাদ, জাস্ট প্রথমটা নিয়ে এবার চিন্তা করবেন। বাংলা টু ইংলিশ করার ক্ষেত্রে আমাদের সমস্যা বেশি হয়। তো এই ক্ষেত্রে কোলোকেশন থাকা ভালো ইংলিশে, তবে কোলোকেশন যদি নাও থাকে বেশি পেরেশানি নেওয়ার দরকার নাই, কারণ এগেইন আমরা অত নেটিভ ইংলিশ স্পিকার নই, আমাদের ইংলিশে টুকটাক ঝামেলা হবেই।
তো এখানে কোলোকেশন নিয়ে অত বেশি পেরেশানি নিবেন না, তবে ইংলিশ টু বাংলাতে কিন্তু কোলোকেশন নিতে হবে ভাই। আপনি নেটিভ বাঙালি মানুষ, আপনি বাংলা লিখতে পারবেন না, এটা হইতেই পারে না। এরপর এখানেও নো কাটাকাটি, নো ওভার রাইটিং, এটা তো আগের কথা, এগুলো আগের কথা, যা বলেছিলাম ওরকমই। ওকে, আচ্ছা এটা পরে। এরপর আমরা হচ্ছে যাই, আমরা একটা ট্রান্সলেশন দেখি। আহ দেখেন, এখানে আমরা হচ্ছে 46 বিসিএস এর ট্রান্সলেশন গুলাকে একটু দেখি, তাহলে আমাদের একটু মানে মাথায় আসবে যে আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে। মানে আমরা একটা, এতক্ষণ তো অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, এখন হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখি যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। বাই দ্য ওয়ে, এই লেখালেখি যা আছে এগুলো আমার পরীক্ষার হলে এখানে লেখা। দেখেন এখানে ইংলিশ টু বাংলাতে ছোট্ট একটা ট্রান্সলেশনে এসেছিল, কিন্তু সেই ট্রান্সলেশনটা কিন্তু যথেষ্ট মানে আপাত দৃষ্টিতে অন্তত ঝামেলা ছিল। তো আমরা প্রথম থেকে এটা একটু করি, কয়েকটা লাইন আমি জাস্ট করব আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা কিভাবে কি করা লাগে। পুরোটা অবভিয়াসলি আমি করব না, কারণ এত সময় আসলে মানে বিরক্ত হয়ে যাবে মানুষ। দেখেন, প্রথমে জীবন গড়া প্রত্যয়টি আপেক্ষিক, অর্থাৎ এখানে একটা প্রত্যয়ের কথা বলা হচ্ছে যেটা হচ্ছে জীবন গড়া। এখানে অনেক শব্দের আপনারা হচ্ছে যখনই এটা চোখে পড়বে অনেক সময় সাথে সাথে আপনার মাথায় আসবে যে এটার একটা সুন্দর প্রতিশব্দ হইতে পারে, আপনি যেটা জানেন সাথে সাথে সেটা লিখে ফেলবেন। কারণ পরীক্ষার হল এমন এক আজব জায়গা যেখানে আপনি একটু চিন্তা করে যে লিখতে যাবেন, মানে উইদিন মিলি সেকেন্ডস আপনার মাথা থেকে আউট হয়ে যাবে যে আপনি কি সুন্দর একটা ওয়ার্ড আপনার মাথায় প্রথমে এসেছিল। তো আপনার কাজ হচ্ছে যখন যেটা মাথায় আসবে, এই আরে এই ওয়ার্ডটা বা এই ফ্রেজটার একটা সুন্দর কোনো মানে প্রতিশব্দ মাথায় আছে, সাথে সাথে পাশে লিখে ফেলবেন। এখন জীবন গড়া প্রত্যয়, প্রত্যয় বলতে এখানে কি বোঝানো হয়? প্রত্যয় বলতে আমরা বলতে পারি এখানে টার্ম হতে পারে, কনসেপ্ট হতে পারে, কনসেপ্ট হতে পারে। তো তাহলে কি আহ এটা কিভাবে আমরা করতে পারি? প্রত্যয়টি আপেক্ষিক, তাহলে আমরা বলতে পারি আহ দ্য কনসেপ্ট of building a life, building a life is subjective। এখন ভাই সাবজেক্টিভ কথাটা এখানে অনেকেরই মাথায় না আসতে পারে, আপনারা রিলেটিভ লিখলেও হবে, কোনো সমস্যা নেই। রিলেটিভ, আইদার ওয়ান ইজ কারেক্ট, তো এখানে কোনো চিন্তা করা লাগবে না। এরপর আমাদের কি বলেছে? জীবন গড়া দৃষ্টিভঙ্গিটি বহুমাত্রিক। দেখেন এখানে দৃষ্টিভঙ্গি এই শব্দের মানে হুট করে দেখাচ্ছে আপনার মাথায় আসবে পার্সপেক্টিভ, আবার হুট করে সেটা মাথা থেকে আউট হয়ে যেতে। তো তাইলে এটা আপনারা কিভাবে করবেন? দ্য পার্সপেক্টিভ অফ বিল্ডিং এ লাইফ ইজ বহুমাত্রিক, মাল্টি ডিমেনশনাল। দ্য পার্সপেক্টিভ অফ বিল্ডিং এ লাইফ ইজ মাল্টি ডিমেনশনাল। তো এটা হচ্ছে আপনারা এইভাবে করতে পারেন। এখন এখানে ভাই আরো অনেক ভালো ট্রান্সলেশন, অনেক কোয়ালিটিফুল ট্রান্সলেশন করা যায় পরীক্ষার হলে। ভাই এখানে আমি বসে ঠান্ডা মাথায় যা করছি আর পরীক্ষার হলে যা করে এসেছি, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। পরীক্ষার হলে মাথা এত ঠান্ডা থাকে না, তখন অনেক শব্দ অনেক বাক্য উল্টাপাল্টা হয়ে যায়। ভাই পরীক্ষার হলে আপনার মোটামুটি ভাবে আপনি ডেলিভার করতে পারলেই হলো, আপনি খুশি থাকবেন, ওইটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। 43 বিসিএস এ একজন অ্যাডমিন ক্যাডারে রেকমেন্ডেড ছিলেন, ওই বিসিএস এ একটা এসেছিল কি বলে এটাকে, আপনার হচ্ছে অনুবাদ, যে অনুবাদটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নিয়েছিল এবং ওখানে অতিথি পাখির কথা ছিল। পাখি অতিথি পাখির ইংলিশ কি? মাইগ্রেটরি বার্ড। এখন হলে ওনার কিছুতেই এই মাইগ্রেটরি বার্ড মনে পড়ছে না তো পড়ছেই না। পরে উনি কি করেছেন, উনি গেস্ট বার্ড লিখেছেন। এটা কি গেস্ট বার্ড কি ঠিক ট্রান্সলেশন? নেভার। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার হলে আসলে সবারই ওই মাথা স্টাক হয়ে যায়, হাতে গোনা কয়েকজন বাদে। তো আপনার মানে খুব টপ নচ ট্রান্সলেশন যে আপনি আসলে ডেলিভারি দিতে পারবেন না, এটা আমি বলতেছি প্র্যাকটিক্যাল কথা। আইডিয়াল কথা হচ্ছে আপনি পড়ার সময় কিন্তু টপ নচটার প্রিপারেশনই নিবেন, কিন্তু পরীক্ষার হলে টপ নচ যে আপনি ডেলিভার করতে পারবেন সব সময় এরকম হবে না। এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ওনার কাছ থেকে এটা জানা।
উনি অতিথি পাখিকে গেস্ট বার্ড লিখেছেন, স্টিল উনি অ্যাডমিন কার্ডারে রেকমেন্ডেড। কারণ খাতা আসলে সবারই ওরকম হয়, খাতার উপর দিয়ে ডিজাস্টারই যায়। খাতা একদম টু দা পয়েন্ট পারফেক্ট খুব কম মানুষই ডেলিভার করতে পারে, আমার মতো যারা লেম্যান তাদের এরকম টুকটাক হবেই। এরপর আসেন, এটা কি বলেছে, জীবন দৃষ্টি অবশ্যই ব্যক্তিক। দেখেন এটা কিন্তু আসলে একটু আধ্যাত্মিক টাইপের, এই কারণে এখানে ছোট্ট একটা জিনিস দেয়া, ছোট্টটাই এত মার্ক। তো এটা আপনি কিভাবে চিন্তা করেন, জীবন দৃষ্টি, দা জীবন দৃষ্টি কি বলা যায়, আউটলুক বলা যায়। ওকে, দ্য আউটলুক অফ লাইফ ইজ, অবশ্যই মানে সব সময়ের কথা বলেছে, ইজ অলওয়েজ পার্সোনাল। এখন এই যে আমি এই কথাটাকে অলওয়েজ কি এখানে কোথাও লেখা আছে, সর্বদা এই কথাটা কি কোথাও লেখা আছে, নাই। কিন্তু এইটাকে, এটার ভাবটা যদি আমি কনভে করতে চাই, সেখানে অলওয়েজ শব্দটা আমি আনতেই পারি এবং তাতে কোনো সমস্যা নাই। এটাই ট্রান্সলেশন ভাই, এটাই ভাবানুবাদ। আপনি এখানে নতুন ওয়ার্ড আনতে পারেন, কোনো সমস্যা নাই, ওই মেসেজটা কনভে করতে হবে। আচ্ছা, এটা এরকম বিশ্রী ভাবে সাদা কালি কেন হচ্ছে? এ ব্যক্তিক দৃষ্টিভঙ্গি সমষ্টির তরে নিবেদিত হবে নাকি আপন লয়ে বিবৃত হইবে রইবে, তা নির্ভর করে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার উপর। মাশাআল্লাহ, একটা লাইনের কি সুন্দর সাইজ। তো এটা কিভাবে চিন্তা করা যায়, দেখেন, এ ব্যক্তিক দৃষ্টিভঙ্গি পড়েই কিন্তু অনুবাদে চলে যাবেন না, আগে চিন্তা করবেন এখানে আপনি কিভাবে সেন্টেন্সটাকে সাজাতে পারেন। সমষ্টির তরে নিবেদিত হবে নাকি আপনার লয়ে বিবৃত রইবে, তা নির্ভর করে। অর্থাৎ এই পুরা জিনিসটা হচ্ছে এখানে আমার সাবজেক্টের মতো কাজ করছে। তো আমি এটা কিভাবে চিন্তা করতে পারি, এইটা হবে নাকি ওইটা হবে, এটা হবে নাকি ওইটা হবে, এটা আমি কিভাবে ইংলিশ করবো, ওয়েদার, ওয়েদার ব্যক্তিক দৃষ্টিভঙ্গির সমষ্টি, ব্যক্তিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ পার্সোনাল পার্সপেক্টিভ বা পার্সোনাল আউটলুক হোয়াট এভার, দৃষ্টিভঙ্গি, পার্সোনাল পার্সপেক্টিভ লিখি, পার্সোনাল পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ। আচ্ছা, এখানে একটা কথা, এই পার্সপেক্টিভ কথাটা আমি এখন লিখলাম, একটু আগেও আবার একটা লিখেছি। যদি আপনারা পারেন, পারলে ভালো, না পারলেও সমস্যা নাই, সেটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করা। ওখানে পার্সপেক্টিভ লিখলাম, এখানে হয়তো অ্যাসপেক্ট লিখলাম বা অন্য কিছু, বাট না লিখলেও সমস্যা নাই। আমি আবারও বলছি, পরীক্ষার খাতা, পরীক্ষার সময় আর এখনকার ঠান্ডা মাথার সময় এক না। ওই সময় অনেক কিছু আপনার এলোমেলো হবে, অনেক ওয়ার্ড আপনার মাথায় আসবে না, যে ওয়ার্ড আপনি পড়েছেন আপনার মাথায় আসছে না। এবার 47 রিটেনে একটা উৎস, একটা ইংলিশ ছিল, আমি উৎস মানে কিছুটাই মনে করতে পারছি না। উৎস, উৎস ইংলিশ কি, অনেক পরে মনে হলো ও উৎস ইংলিশ সোর্স। এত সহজ একটা ইংলিশ মাথায় আসছে না। পরীক্ষার হলে এটা হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ পরীক্ষার হলে ব্রেন আসলে বেশি ছোটাছুটি করে, তো কোথায় যে ওর জিনিস রাখছে ও আর খুঁজে বের করতে পারে না। তো ওয়েদার পার্সোনাল পার্সপেক্টিভ, আচ্ছা, এ ব্যক্তিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ এইখানে যেটার কথা বলা হয়েছে, এটার কথা বলা হচ্ছে ওয়েদার দিস, এই যে আমি একটা ভুল করে ফেলেছি অলরেডি, ওয়েদার দিস পার্সোনাল পার্সপেক্টিভ উইল সার্ভ, সমষ্টির তরে, উইল সার্ভ দ্য গ্রেটার গুড, সমষ্টির তরে, বা উইল সার্ভ দ্য ম্যানকাইন্ড লিখলেও আপনি এখানে পাপ হয়ে যাবেন না। উইল সার্ভ দ্য ম্যানকাইন্ড অর অর রিমেইনস ফর হিমসেলফ অর হারসেলফ, আপনারে লয়ে বিবৃত রইবে। এখানে যদি আপনি ফর হিমসেলফ, হিমসেলফ অবলিক দিয়ে হারসেলফ লেখেন, এই ইংলিশটা সুন্দর হবে। বা আপনার, কারণ এখানে আপনি বোথ জেন্ডার আপনি হচ্ছে ইয়ে করলেন, কভার করলেন, অথবা যদি ওয়ান সেলফ লেখেন তাও হবে। তা নির্ভর করে, এই পুরা জিনিসটা আমি বলেছি, এই পুরাটা কিন্তু আমার ইয়ে মানে হচ্ছে সাবজেক্ট। সো এই পুরো জিনিসটা যদি আমার সাবজেক্ট হয়, এই পুরো ফ্রেজটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং সেটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার হিসাবে আমি বিবেচনা করব। ইট ডিপেন্ডস অন দ্য সোশ্যালাইজেশন প্রসেস অফ হিউম্যান বা অফ এ পার্সন। সামাজিকীকরণ, সামাজিকীকরণের ইংলিশ হচ্ছে সোশ্যালাইজেশন। এই টাইপের জিনিস আপনি পেপার পড়লে মোটামুটি আপনার মাথায় আসবে। সো এগুলোর জন্য আপনার পেপার পড়তে হবে। মানুষ পরিবারকে অস্বীকার করতে পারে না। দেখেন, একটা সেন্টেন্স পড়ে আমি চলে গেলে এরপরে সেন্টেন্সটা লাগবে প্যাচ। পরিশেষে অগ্রাহ্য করতে পারে না, অর্থাৎ অস্বীকার, অগ্রাহ্য, এখানে কিন্তু দুইটা ইংলিশ। অস্বীকার ইংলিশ কি করা যায়, ডিনাই।
ম্যান ক্যান নট ডিনাই হিজ ফ্যামিলি, অ্যান্ড ফাইনালি হি ক্যান নট বা শি ক্যান নট ইগনোর ইট। ফাইনালি বা হচ্ছে আপনি এখানে ফাইনালির অন্য কোনো সুন্দর ইংলিশও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার এই দুইটাকে মিলে আপনি নাইদার দিয়ে আপনি এই পুরো সেন্টেন্সটা জোড়াও লাগাতে পারেন। নাইদার এ ম্যান ক্যান ডিনাই হিজ ফ্যামিলি নর হি অর শি ক্যান ইগনোর ইট। এটা কিন্তু আরো অনেক ম্যাচিউরড হবে এবং এটা অনেক সুন্দর হবে। তবে ওই যে বললাম পরীক্ষার হলে সবসময় যে মাথায় আসবে তা না, এটা আমি একসাথে করেছিলাম, এই জন্য আমার এখন একসাথে মনে আছে এটা। আচ্ছা, লেখালেখি বেশি হয়ে গেছে, নিচে লেখাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। প্রতিবেশীকে অবজ্ঞা করতে পারে না। প্রতিবেশী, প্রতিবেশী ইংলিশ কি? প্রতিবেশী ইংলিশ হচ্ছে নেইবার। তাহলে হি অর শি ক্যান নট অবজ্ঞা, অবজ্ঞা ইংলিশ কি? এইখানে এখানে এসে সমস্যা হচ্ছে। আপনি একবারে চিন্তা করেন, অবজ্ঞা করতে পারে না মানে জিনিসটা কি বোঝানো হচ্ছে? যে তাকে আপনি ছোট চোখে দেখছেন, নিচু চোখে দেখছেন। তো ডিসরিগার্ড বা ডিসকার্ডও আপনি বলতে পারেন। ডিসকার্ড যদিও অতটা খাটে না, বাট ইট উইল ওয়ার্ক। হি অর শি cannot disregard his neighbor। এসবের মধ্যে দিয়ে সে যদি শেখে, লেখাপড়া করে যারা, গাড়িতে চড়ে তারা, তাহলে সে জীবনে সফল হতে পারে। এবার দেখেন, এটা কিন্তু এখানে একটা প্রবাদ বলা আছে। প্রবাদের যখন আপনি ইংলিশ করতে যাবেন বা বাংলা করতে যাবেন, আপনার ডেফিনেট ওইটার ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি ট্রান্সলেশনে যাবেন না, এখানে ঝামেলা লেগে যাবে। এই সবের মধ্যে দিয়ে যদি, এখানে একটা যদি আছে, তার মানে আমার ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ সামওয়ান লার্নস থ্রু অল অফ দিস, এই সবের মধ্যে দিয়ে অল অফ দিস কি শিখবে? দ্যাট দোজ হু স্টাডিজ, দোজ, তাহলে তো দোজ হু স্টাডি, লেখাপড়া করে যে, লেখাপড়া করে যারা, গাড়িতে চড়ে তারা। এই কথাটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এটার ভাবটা কি? মানে হচ্ছে যারা লেখাপড়া করবে তারাই জীবনে সফল হবে। তো এটা আপনি তাহলে কিভাবে বলতে পারেন? দোজ হু স্টাডি উইল সাকসিড বা উইল বি সাকসেসফুল, উইল বিকাম সাকসেসফুল ইন হিজ লাইফ। আপনি এই পুরাটা একবারে ক্যাপচার করে দিতে পারলে কোনো সমস্যা নেই, কারণ আপনার ভাবটা এখানে আসছে। তারপর কি বলেছে? আর যদি সে জানে, অন দ্য আদার হ্যান্ড, ইফ হি অর শি রিয়েলাইজেস দ্যাট, সে জানতে পারে বা বুঝতে পারে, রিয়েলাইজেস দ্যাট, এটা কিন্তু নো লিখলে হবে না, কারণ এখানে বুঝতে পারতেছেন এটা কোলোকেশন কিন্তু আসবে না। জানে মানেই যে নো হবে না। আন্ডারস্ট্যান্ডস দ্যাট জীবনের জন্য, লাইফ ইজ ফর লাইফ, মানুষ মানুষের জন্য, অ্যান্ড ম্যান ইজ ফর ম্যান বা ম্যানকাইন্ড হইতে পারে যদি আপনার ওখানে মাথায় আসে, তাহলে সে ত্যাগী আদর্শবাদী হয়ে উঠতে পারে। এখানে আমি ত্যাগী আদর্শবাদী, এই দুইটার মধ্যে সম্ভবত ত্যাগী শব্দটা বাদই দিয়ে দিয়েছিলাম। দেন হি অর শি ক্যান বিকাম এ আইডিয়ালিস্ট পারসন, আদর্শবাদী। এই ত্যাগের ইংলিশ স্যাক্রিফাইস আমি জানি, কিন্তু ত্যাগের ইংলিশ কি আমার তখন মাথায় আসে নাই, আমি ত্যাগী বাদই দিয়ে দিয়েছি। তাতে আপনার অর্থ কনভে করতে খুব বেশি অসুবিধা কিন্তু হচ্ছে না। আর তা 1-2 লাইন করব বলে আমি আসলে পুরোটাই করে ফেলেছি। তো আপনাদের হয়তো এটা একটু মানে বোরিং লাগতে পারে, আমি সেজন্য সরি। আমরা হচ্ছে ইংলিশ টু বাংলাটা একটু দেখি। ইংলিশ টু বাংলার ক্ষেত্রে আমার কার্সর কোথায়? আমার মাউসটা প্রায় আমার সাথে এখন বিট্রে করে। আচ্ছা, ইংলিশ টু বাংলার ক্ষেত্রে আমাদের প্রথমে কি আছে? এথিক্যাল ডিলেমাস। এই দেখেন, আমি কেন বলেছিলাম যে আপনি এই একটা দুইটা ওয়ার্ড পড়েই আপনি হচ্ছে লেখা শুরু করবেন না, এইখানে হচ্ছে এটা আরো ভালো বুঝবেন। এথিক্যাল ডিলেমাস, আপনি এটুকু পড়লেন, নৈতিক দ্বন্দ্ব, আমি এই যে আমার সাথে সাথে আমার মাথায় এসেছে, আমি লিখে রেখেছি। এথিক্যাল ডিলেমাস, আপনি এটুকু লিখে ফেললেন খাতায়, নৈতিক দ্বন্দ্ব। এরপর আপনি তাকাল ইন ব্যাংকস, ও শিট, তাহলে কি নৈতিক দ্বন্দ্ব ব্যাংকের মধ্যে, এভাবে আপনি বাংলা করবেন না। এই জন্য আগে পুরাটা পড়বেন, এথিক্যাল ডিলেমাস ইন ব্যাংকস, ব্যাংকে নৈতিক দ্বন্দ্ব, ওকে, হ্যাভ বিন ম্যাগনিফাইড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বাই ব্যাংকিং ডিস্ট্রেস। এটা হচ্ছে সম্পূর্ণ কথা। এখন এটা বাংলা কি হতে পারে? ব্যাংকিং ডিস্ট্রেস, আমার তখন মাথায় এসেছিল ব্যাংকিং খাতে সংকট, আমি তাই লিখেছি।
তো এটা কিভাবে হতে পারে? তাহলে যে ব্যাংকে নৈতিকতার দ্বন্দ্বটা ক্রমাগত বাড়ছে সমগ্র পৃথিবী জুড়ে ব্যাংকিং খাতের সংকটের মাধ্যমে। এটা আমি বাংলা করলাম, কিন্তু এই বাংলাটা কি শুনতে ভালো হলো? কিন্তু ভালো হলো না। তার চেয়ে আমি যদি এবার একটু এটাকে মডিফাই করি, যেটা আমার এই সেন্টেন্সের সাথে হুবহু মিল থাকা লাগবে স্ট্রাকচারালি না, এটা হচ্ছে বরং আমরা আমাদের মতো করে আমরা বাংলা করব যে বিশ্বব্যাপী থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ব্যাংকে নৈতিকতার দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে। বা সেটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে? সেটা হচ্ছে ব্যাংকিং খাতে সংকটের ইয়েতে সংকটের মাধ্যমে এটা আরো বৃদ্ধি পাচ্ছে, এরকম একটা মিনিং এখানে বোঝানো হচ্ছে। হাউএভার দ্য predicaments in banking sector in in Bangladesh are out of the ordinary in two ways. এই শব্দের মানে ভাই আমি জানি না, আজ পর্যন্ত আমি জানি না। তো তাইলে তাও আমরা এটা কিভাবে করতে পারি? However, the predicaments in banking sector. However মানে কি? কিন্তু বা তবে, তবে বাংলাদেশে ব্যাংকিং খাতে প্রিডিক্যামেন্টস ইন ব্যাংকিং সেক্টর, এই প্রিডিক্যামেন্টস মানে না জানলেও প্রথম লাইনের পর এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা ব্যাংকিং সেক্টরে কোনো একটা সমস্যার কথা বলছে। সো এগেইন যদি আপনি এই সংকট কথাটা এখানে টেনে আনেন কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশে ব্যাংকিং খাতের সংকটটা আউট অফ দ্য অর্ডিনারি, স্বাভাবিকভাবে সৃষ্ট যে সংকটগুলো হয় তার থেকে দুই দিক থেকে আলাদা, ইন টু ওয়েজ। ফার্স্টলি, ব্যাংকিং ডিস্ট্রেস ইন বাংলাদেশ ইজ আনইউজুয়ালি প্রোট্রাক্টেড। প্রথমত আমাদের দেশে বা বাংলাদেশে, এখানে বেসিক্যালি আমাদের দেশে না, এটা বাংলাদেশে লিখবেন কারণ বাংলাদেশ বলা আছে। বাংলাদেশে ব্যাংকিং খাতের যে সমস্যাগুলো রয়েছে বা যে সংকটগুলো রয়েছে সেগুলো অস্বাভাবিকভাবে কি প্রোট্রাক্টেড। প্রোট্রাকশন মানে কি? আমরা বলি না যে ট্র্যাকশন, কোনো কিছু আটকে রাখা, অর্থাৎ এটা আটকে আছে অনেকদিন ধরে, এটা এখানে অবস্থান করছে, অস্বাভাবিকভাবে এটা দীর্ঘস্থায়ী হচ্ছে। It has been causing unceasing hemorrhage to economy for about 2 decades. Hemorrhage মানে হচ্ছে রক্তক্ষরণ। তো এখানে মূলত কি বোঝানো হচ্ছে? এখানে আনসিজিং হ্যামোরেজ মানে বন্ধ হচ্ছে না এরকম একটা রক্তক্ষরণ। তো আপনি কি এখানে বলবেন যে হচ্ছে মানে এটার মূল অর্থটা আসলে কি হচ্ছে? এই এই সংকটটা আমাদের এই সংকটটা 2 দশক ধরে, এই 2 ডিকেডস কথাটা আগে আনেন তাহলে দেখেন আপনার বাংলাটা সুন্দর হচ্ছে। আপনি আপনার মতো করে মেসেজটা কনভে করবেন, ওই সেন্টেন্সের সাথে ফুল মিল থাকা লাগবে, নট নেসেসারি। এই সংকটটা 2 দশক ধরে টু ইকোনমি, বাংলাদেশের অর্থনীতিতে রক্তক্ষরণ মানে এমন একটা রক্তক্ষরণ যেটা বন্ধ হচ্ছে না, অর্থাৎ অবিরাম অবিরাম রক্তক্ষরণ করে চলেছে। This has nurtured a culture of default and pervasive indiscipline. যথেষ্ট ভাই ঝামেলার ইংলিশ, কিন্তু ওই যে আপনার সেন্স মেক করতে হবে। This has nurtured, নার্চার মানে কি? কোনো কিছুকে বড় করা, অর্থাৎ এই সমস্যাটা আসলে কোনো কিছুকে আরো বড় করছে। এখন বড় করা বলতে এখানে কি আপনি বড় করছে বলবেন? এটা নার্চার বলার একটা ইয়ে কি হয় যে গড়ে তোলা কোনো কিছু, নার্সারি গড়ে তোলা হয় সেখানে। সো এই জিনিসটা গড়ে তুলছে, কাকে গড়ে তুলছে? যে কালচার অফ ডিফল্ট অ্যান্ড প্রিভেসিভ ইনডিসিপ্লিন। ডিফল্ট মানে কি? এখানে আপনাদের কিছু টেকনিক্যাল টার্ম জানা লাগবে এবং এই টেকনিক্যাল টার্ম এগেইন কোথা থেকে শিখবেন? পেপার থেকে। ডিফল্ট মানে হচ্ছে ঋণ খেলাপি, লোন ডিফল্টার, অর্থাৎ সে ঋণ খেলাপি করছে। তো এই সেন্টেন্স মূলত এখানে কি বোঝাচ্ছে? যে এটার ফলে একটা ঋণ খেলাপির প্রবণতা হচ্ছে, এবং আরেকটা কি হচ্ছে? প্রিভেসিভ। প্রিভেসিভ মানে কি? আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। তো প্রিভেসিভ ইনডিসিপ্লিন। ইনডিসিপ্লিন মানে কি? মানে হচ্ছে আমাদের একটা ইনডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, ইনডিসিপ্লিন মানে হচ্ছে বিশৃঙ্খলা। তো তাহলে কি হচ্ছে? যে একটা ব্যাপক বিশৃঙ্খলার সংস্কৃতিকে গড়ে তুলছে। দেখেন আমি কিন্তু ওর থেকে অলরেডি অনেক দূরে চলে গেছি, আমি এটার অর্থ জানিও না, কিন্তু আমি কিন্তু লিখছি। আপনার এইটাই করা লাগবে যে এখানে আমাদের এইটা এই আগে যা বললেন এইটা আমাদের অর্থনীতিতে একটা ঋণ খেলাপি, এই যে আমি লিখে রেখেছিলাম ডিফল্ট ঋণ খেলাপি,
ঋণ খেলাপি এবং হচ্ছে আপনার হচ্ছে ব্যাপকভাবে বিশৃঙ্খলাকে গড়ে তুলছে। যাই হোক, অর্ধেক আমরা করলাম। এইভাবে করে আপনার আগাতে হবে। এখন ভাই অনেকে বলে ট্রান্সলেশন প্র্যাকটিস করব কোথা থেকে? ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য তো বই আছে কিছু বাজারে, তবে আমি বলবো বই দেখার দরকার নাই। তাহলে আপনারা ট্রান্সলেশন কোত্থেকে করবেন? নাও কামস দ্য পয়েন্ট, আপনারা ট্রান্সলেশন করতে পারবেন পেপার থেকে। পেপার থেকে কিভাবে করবেন? আপনার ডেইলি স্টারে যাবেন, ডেইলি স্টারের একই কলামের বাংলা ভার্সন আছে, সেই কলামটারই আবার ইংলিশ ভার্সন আছে। তো আপনার কাজ হচ্ছে ওইখানে থেকে বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলাটা করা। দেখেন এটা আপনারা কিভাবে করবেন? আপনারা গুগলে যাবেন, জাস্ট ডেইলি স্টার, আমি যেমন এখানে সার্চ দিয়েছি ইংলিশে লিখেছি ডেইলি স্টার মাহফুজা নাম, যে কটা কলাম এসেছে আমি জাস্ট প্রথমটা সিলেক্ট করেছি, দ্য চ্যালেঞ্জেস বিফোর দ্য প্রাইম মিনিস্টার, কলাম বাই মাহফুজা নাম। এরপর আমি বাংলায় লিখেছি ডেইলি স্টার বাংলা মাহফুজা নাম, এগেইন যে পেজ এসেছে আমি তার প্রথম কলামটা নিয়েছি, প্রধানমন্ত্রীর সামনে যেসব চ্যালেঞ্জ। এটা কিন্তু ওইটারই বাংলা ভাই, এটা ওইটারই বাংলা। তো আপনার কাজ হচ্ছে এইভাবে করে এখান থেকে পড়া। এক লাইন পড়লেন, সেটার একটা অনুবাদ করলেন, আরেক লাইন পড়লেন, অনুবাদ করলেন, এই পুরা প্যারাটা, এখানে একটা প্যারা আছে, একটা প্যারার আপনি বাংলা করলেন, আপনার মতো করে করলেন। এরপর আপনি দেখেন এই পত্রিকাওয়ালারা কি বাংলা করেছে, তাদের সাথে কতটুকু মিলছে। আপনার কোনো ওয়ার্ড আপনি হয়তো এখানে পাবেন যেটা ওরা খুব চমৎকার সুন্দর একটা বাংলা করেছে, যেটা হয়তো আপনি জানতেন না, এইখান থেকে আপনি সেটা জানতে পারবেন। সেম ভাবে বাংলা টু ইংলিশটা কিভাবে করবেন, এইখানে আবার আসবেন, পরের একটা প্যারায় আসলেন, নির্বাচনী প্রচারণায় এবং ব্যাপক বিজয়ের পরও তারেক রহমান নিজের এমন এক ভাবমূর্তি উপস্থাপন করেছেন যিনি সংযত, চিন্তাশীল ও পরিচ্ছন্ন ভাবনার অধিকারী। বিশাল একটা সেন্টেন্স। এইটাকে আপনি নিজের মতো করে ভেঙে ভেঙে হোক বা অন্য যেভাবে হোক ইংলিশ করেন, করে আপনি এইটার during his campaign as well as the following his massive electoral victory, এটা হচ্ছে ম্যাসিভের জায়গায় আপনি ল্যান্ডস্লাইড ভিক্টরি বলতে পারেন, সাধারণত ভোটের ক্ষেত্রে এটা বলা হয় ল্যান্ডস্লাইড ভিক্টরি। তারিক রহমান আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এরা জাস্ট তারিক লিখেছে। তারিক হ্যাজ given the impression of being a sober, reflective and clear thinking leader। অর্থাৎ জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কতটা ধৈর্যশীল এবং ভালো একজন চিন্তক হিসাবে আবির্ভূত হয়েছেন সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো যাই হোক, আপনার কাজ হচ্ছে এইভাবেই আপনি ডেইলি স্টার থেকে অন্য কোনো পেপার থেকে যেটার বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আছে আপনি ইন্টারচেঞ্জ করে করে এখানে অনুবাদ করবেন এবং এখান থেকেই প্র্যাকটিস করবেন। আপনার কোনো টাকা খরচ করা লাগবে না, এখান থেকে করবেন। এতে করে আপনার ওদের স্ট্যান্ডার্ড ইংলিশটা আপনি প্র্যাকটিস করতে পারছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কিন্তু নিজের কলামও পড়া হচ্ছে, প্যাসেজের প্র্যাকটিস হচ্ছে। এবং আপনি যখন কলাম পড়ছেন, কলামগুলা কেন পড়তে বলা হয় বিশেষ করে রিটেন এক্সামের সময়? যাতে আপনার চিন্তা করার ধরনটা তৈরি করা। কোনো একটা অর্থনৈতিক সমস্যা হচ্ছে বা অন্য কোনো একটা বৈশ্বিক বা দেশীয় সমস্যা হচ্ছে, ওই সমস্যাটা কিভাবে ওইটার উপর বিশেষজ্ঞরা চিন্তা করছেন, ওইটার বিষয়ে তারা মতামত দিচ্ছেন, ওইটা আপনাকে গ্র্যাব করা লাগবে এবং তার জন্য কলাম পড়তে বলা হয়। আপনি যদি আগে থেকে এখানে প্র্যাকটিস করেন তাহলে আপনার এটা এখান থেকে গ্রো করবে। আর ভাই ইংলিশ কখনো একদিন দুই দিনে সুন্দর করে এটা ফ্লারিশ করতে পারে না, আপনার এটা লম্বা সময় দিতে হবে। তো তার জন্য এরকম প্রতি সপ্তাহে অন্তত একটা দুইটা করে আপনি করেন, আপনার সব দিক দিয়ে আপনার ইংলিশের জন্য এটাই যথেষ্ট। আমি ইংলিশের একটা বই কিনেছিলাম, এটা যেহেতু একটা লাইভ ভিডিও আমি বইয়ের কোম্পানি বলবো না, বাট এটা লিটারালি আমি কেনার পর ওইভাবেই পড়েছিল, রিটার্নের আমি এটা ধরিও নাই। আমি জাস্ট এরকম করে এখান থেকে ওখান থেকে পেপার থেকে এদিক ওদিক থেকে দেখে আমার যা হয়েছে চ্যাট জিপিটি থেকে এইভাবে আমি পরীক্ষা দিতাম। এবং আমার হচ্ছে ওরকম কিছু ওয়ার্ডের লিস্ট থাকতো, যেভাবে আমি বোঝাতে পারবো টিচারকে যে দেখেন আমি কিন্তু পারি, আমি এখানে না পেরে বসিনি, এটা টিচারকে বোঝানোটা হচ্ছে আপনার কাজ। তো এটা হচ্ছে এখানে গেল। আর একটা জিনিস কি যেন বলবো ভেবেছিলাম, আচ্ছা ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি গেল। আর এই পিডিএফটা আমি হচ্ছে এই স্লাইডটা আমি পিডিএফ করে এই ভিডিওর কমেন্টেই দিয়ে রাখবো, আপনারা হচ্ছে এখানে এটা পেয়ে যাবেন। আর আমার হচ্ছে রিটেন নিয়ে যেই ডিটেল ক্লাসটা ছিল সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা পাবেন ইনশাল্লাহ।
আর আমার রিটেনের যতগুলো ম্যাটেরিয়াল আছে, যেমন আজকে 50 বিসিএস এর বাংলা 001 পরীক্ষা হলো। আমি দেখলাম কোশ্চেনটা আসলে খুব যে কঠিন হয়েছে তা না, আবার একেবারেই যে সহজ হয়েছে তাও না, ওকে বলা যায়। এবং এরকম কোশ্চেন আপনার ওই যে বারবার আমি বলছি, আপনার পরীক্ষার চিন্তা, ঘরে বসে চিন্তা এক না, পরীক্ষায় আপনার ভুল ত্রুটি হবে, এটা ওটা মিস হবে, এটা ভালো করে লিখতে পারবেন, এরকম সবকিছু মিলিয়ে পরীক্ষা। বাংলাও তাই। বাংলায় সাজের মায়া এসেছে, আমি ওটা পারতাম না, আমি জাস্ট জানি সাজের মায়া হচ্ছে সুফিয়া কামালের লেখা, এটা যদি আসে আমার পুরো বানায় বানায় 1 পেজ 1.5 পেজ লেখা লাগতো, যে এটাই হচ্ছে উনি এইভাবে প্রকৃতি নিয়ে কথা বলেছেন, প্রকৃতির সাথে মানুষের বিরহ, এই সেই, মানে যা আমার মাথায় আসতো আমি তাই লিখতাম। তো এরকম করেই আর কি পরীক্ষা হবে। তো সেখানেও গ্রামার আইটেম মোটামুটি বাংলা একাডেমির বাংলা বানানের অভিধান যেটা, ওইখান থেকে প্রায় 12 মার্ক এসেছে। আমি একটা শীট দিয়েছিলাম আপনাদেরকে, আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমি সুন্দর করে আনসার করে আমি একটা শীট বানিয়েছিলাম, এটাও এই ড্রাইভে আপনারা পাবেন। ওখান থেকে 6 মার্ক এসেছে। বাগধারা হচ্ছে আপনারা বাগধারা প্রবাদ প্রবচন যেই বই থেকে আপনারা পড়বেন বাংলার, ওখান থেকে ইনশাল্লাহ পাবেন, কোনো সমস্যা নাই। আপনারা হচ্ছে এটাই ক্লিক করলে ওই ম্যাটেরিয়াল গুলাতে অ্যাক্সেস করতে পারবেন। আর যদি কারোর হচ্ছে ফার্দার কোনো জিজ্ঞাসা থাকে, যে কোনো কিছু থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি। এরপর হচ্ছে আপনাদের যদি কারো কোনো ফার্দার কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করতে পারেন। আর না থাকলে হচ্ছে আজকে শুক্রবার রাত আমরা, সরি আজকে বৃহস্পতিবার রাত, আজকে চাঁদ রাত, আজকে আমরা ঘুম দিব। তো ফার্দার কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে বলেন, না থাকলে আমরা সেশনটা শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, কারো মেবি কোনো কোশ্চেন নাই, আই সাপোজ, তাহলে তো খুবই ভালো। এখন কোনো কোশ্চেন না থাকার মানে হচ্ছে আইদার এত ভালো পড়াচ্ছিলাম যে সব কোশ্চেন ক্লিয়ার, অথবা এতই খারাপ পড়ালাম যে কেউ কিছুই বোঝেনি বা কারোর মাথায় কোনো কিছু আসেনি, তো কোনো কোশ্চেন নাই। এই দুইটার যে কোনো একটা কেস, এর বাইরে তো নাই। আচ্ছা, আমি কি কোনো কারণে কমেন্ট মিস করতেছি? আচ্ছা, আমার এখানে হচ্ছে কমেন্টে কোনো নতুন কোশ্চেন দেখাচ্ছে না, তাহলে আমি ধরে নেই কারো কোনো কোশ্চেন নাই। আমরা হচ্ছে ইনশাআল্লাহ শেষ করি। ভালো লাগলো ক্লাস, ধন্যবাদ ভাই। আপনারা হচ্ছে আপনাদের কিছু উপকার হলেই আমি খুশি। ওকে, ঠিক আছে, আমরা শেষ করি। আবার ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে আমাদের ভাইবা সেশনে। ততদিন আপনারা ভালো থাকেন।